পাখির চোখ 26। সংগঠনকে পোক্ত করতে মেগা বৈঠকের আগেই কালীঘাটে একান্ত আলোচনায় মমতা অভিষেক। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ালো বিজেপি নেতার, সিবিআই চার্জশিটে উঠে এলো তথ্য। কৃতদাসের মতো মানসিকতা থেকে হিন্দু ধর্মকে আক্রমণ, মহাকুম্ভের নিন্দুকদের একহাত নিলেন মোদী। দলের বিরুদ্ধে গুজুর গুজুর করলে একঘরে হবে, বিশ্বাসঘাতকদের হুঁশিয়ারি বাঁকুড়া টিএমসি সাংসদের। ভোটার লিস্টে জল ঢোকালে হাঁটুতে জল ঢোকাবে তৃণমূল, বিজেপিকে উদয়নের হুঁশিয়ারিতে তুঙ্গে বিতর্ক। আমি তো মনে করি বাংলায় এনআরসি নিয়ে বোমা ফাটলেন শুভেন্দু। ভারতের সাথে সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত, ঘাটতারা মনোভাব ছাড়ল বাংলাদেশ। দর্শক, চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। আসছি বিস্তারিত খবরে। 26শে বিধানসভা নির্বাচন, তাই ভোটের রণকৌশল তৈরির সঠিক সময় এটাই। আগামী 27শে ফেব্রুয়ারি সেই সূত্র ধরেই নেতাজি ইন্ডোরে আয়োজন হতে চলেছে তৃণমূলের মেগা সাংগঠনিক বৈঠক। সেখানে বক্তব্য রাখবেন খোদ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূলের সেই মেগা বৈঠকের আগেই একান্ত আলোচনায় বসলেন মমতা অভিষেক। সূত্রের খবর, রবিবার বিকালে কালীঘাটের বাড়িতে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাখির চোখ এখন 26শে বিধানসভা নির্বাচন, তাই তৃণমূলের অন্দরে স্বাভাবিকভাবেই বেড়েছে উত্তেজনা। গত 10 বছর ধরে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বঙ্গের বুকে নিজেদের দুর্গ বানিয়েছেন মমতা। সেই দুর্গকেই অটুট রাখতে ফের একবার ভোটের আগেই ময়দানে নেমে পড়লেন তিনি। 27 তারিখ রয়েছে সাংগঠনিক বৈঠক, তাই তার আগেই দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংগঠনকে আরো পোক্ত করা নিয়ে এক প্রস্থ আলোচনা সেরে ফেললেন তিনি। সূত্রের খবর, আসন্ন নির্বাচনে 294টি আসনের মধ্যে 250টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে ফের ক্ষমতায় ফিরতে চায় তৃণমূল। যেভাবে একাধিক রাজ্যে তলে তলে অপারেশন চালিয়ে পদ্ম ফোটাচ্ছে সংঘ, সেই বিষয়টিকে মাথায় রেখেই সংগঠনে যে আরো জোর দিতে হবে তা ভালো মতোই টের পাচ্ছে শাসক শিবির। তাই বেড়েছে বৈঠক, তৈরি হচ্ছে ভোটের রণকৌশল। আর সেই সূত্র ধরেই রবিবার বিকেলে একান্ত আলোচনা সেরে ফেললেন মমতা অভিষেক। প্রসঙ্গত, দলের মধ্যে তৈরি হওয়া আদিনব্য দ্বন্দ্ব এবং গোষ্ঠী দ্বন্দ্বেও রাশ টানতে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। সম্প্রতি দলের অন্দরের এই টানাপোড়েন নিয়ে বিধানসভায় একটি পরিষদীয় বৈঠকও ডেকেছিলেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ালো বিজেপি নেতার, তিনি উত্তর কলকাতার বিজেপি নেতা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আদালতে জমা দেওয়া সিবিআই চার্জশিটে এমনটা দাবি করা হয়েছে। সিবিআই সূত্রের দাবি, 2015 থেকে 2017 সালের মধ্যে অভিযুক্ত বিজেপি নেতা প্রাথমিকের চাকরিতে 50 জনের নাম সুপারিশ করেছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে। অরুণ হাজরা আগে কংগ্রেস করতেন বলে জানা গিয়েছে, পরে যোগ দেন তৃণমূলে, এরপর ফের দল বদলে বিজেপিতে যান। অভিযোগ, শাসক দলে থাকাকালীনই প্রাথমিক চাকরির সুপারিশ করেছিলেন তিনি, যদিও এ বিষয়ে অভিযুক্ত নেতার সঙ্গে যোগাযোগ করা যায়নি। প্রসঙ্গত, শুক্রবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এই মামলায় কালীঘাটের কাকুর সঙ্গে নাম ছিল অন্যতম অভিযুক্ত হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং অরুণ হাজরার। গতকাল বিচার ভবনে কলকাতা নাগের দায়রা আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়। কৃতদাসের মতো মানসিকতা থেকেই মহাকুম্ভের নিন্দা। মহাকুম্ভ নিয়ে মুখর নেতাদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মধ্যপ্রদেশের সাত্তারপুরের এক সভায় প্রধানমন্ত্রী বললেন, যারা হিন্দুদের ধর্ম বিশ্বাসে আঘাত হানছে তারা বহু শতাব্দী ধরে কৃতদাসের মানসিকতায় আটকে। সম্প্রতি কুম্ভ মেলায় অব্যবস্থার একাধিক অভিযোগ উঠেছে। পদপিষ্ট হওয়ার ঘটনা, একাধিক অগ্নিকাণ্ড, ট্রাফিক জ্যাম, ট্রেনে অস্বাভাবিক ভিড়, এমনকি নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার মতো ঘটনাও ঘটেছে। স্বাভাবিকভাবেই সার্বিক ব্যবস্থাপনা নিয়ে একের পর এক প্রশ্নবিদ্ধ হচ্ছে উত্তরপ্রদেশ এবং কেন্দ্র সরকার। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধী, অখিলেশ যাদব সকলেই কুম্ভের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার একযোগে সবাইকে নিশানা করলেন মোদী। সাত্তারপুরের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, আজকাল দেখা যায় একদল নেতা আমাদের ধর্ম নিয়ে হাসি ঠাট্টা করছে, অসম্মান করছে। এরা মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে। বহু বিদেশি শক্তি এদের মদত দিচ্ছে। এই বিদেশি শক্তিগুলি চাই আমাদের দেশ ও ধর্মকে দুর্বল করতে। প্রধানমন্ত্রী বলছেন, যারা হিন্দু ধর্মকে ঘৃণা করে তারা কয়েক শতাব্দী ধরে একই মানসিকতায় পড়ে রয়েছেন। কৃতদাসের মতো মানসিকতা থেকে এরা বছরের পর বছর ধরে আমাদের ধর্মকে, আমাদের ধর্ম বিশ্বাসকে, আমাদের মন্দির, সংস্কৃতি, নীতি, আদর্শ সবকিছুকে আক্রমণ করে চলেছে। প্রধানমন্ত্রীর অভিযোগ, বিদেশি শক্তির মদতে হিন্দু ধর্মকে আক্রমণের দুঃসাহস দেখায় বিরোধী শিবির। বস্তুত কুম্ভের যাত্রা সমালোচনা করছে বা কুম্ভের ব্যবস্থাপনা নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের হিন্দু বিরোধী বলে সুকৌশলে প্রচার করার চেষ্টা করছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও খোলাখুলি কুম্ভের নিন্দুকদের হিন্দু বিরোধী বলে দেখে দিলেন।
আগামী বিধানসভা নির্বাচনের রেকর্ড ভোটে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে জনপ্রতিনিধিদের আরো জোরদার জনসংযোগের নির্দেশ দিয়েছেন তিনি। সেই নির্দেশ মেনে আরো বেশি করে সভা বৈঠক করছেন বিধায়ক সাংসদরা। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে ফের বিতর্কে জড়ালেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। জানিয়ে দলের অন্দরে সমালোচনা শুরু হয়েছে। দলের অন্দরে থাকা বিশ্বাসঘাতকদের চিহ্নিত করে একঘরে করে দেওয়া নিদান দিলেন তিনি। বাঁকুড়া 2 নম্বর ব্লকের বেকনায় শনিবার একটি জনসভার বক্তব্য রাখতে গিয়েছিলেন বাঁকুড়া সাংসদ অরূপ চক্রবর্তী। সেখানে তিনি বলেন, যারা দলের বিরুদ্ধে গুজর ফুসুর করছেন, তৃণমূলের বিরুদ্ধে বাইরে ষড়যন্ত্র করছেন, তাদের চিহ্নিত করতে হবে। সেই সব বিশ্বাসঘাতকদের একঘরে করে দিতে হবে। এরপর দলের মহিলা কর্মীদের আরো চাঙ্গা করে তুলতে সাংসদদের বক্তব্য, মহিলারা অনেক বেশি শৃঙ্খলা পরায়ণ, কাজে অনেক বেশি সিরিয়াস, তারা সময় নষ্ট করেন না। তাই আমার আবেদন, মহিলারা আরো এগিয়ে আসুন দলের কাজে, আর পুরুষরা তাদের দেখে শিখুন। বক্তব্যের পর সাংবাদিকরা তাকে এই মন্তব্য নিয়ে জিজ্ঞাসা করলে একই জবাব দেন সাংসদ। বলেন, তৃণমূলের খেয়ে তৃণমূলের পরেও অনেকে তৃণমূলের বিরুদ্ধে কাজ করছেন, তারা তো বিশ্বাসঘাতকতা, তাদের চিহ্নিত করে একঘরে করতে হবে, নইলে দলের বিপদ বাড়বে, আমরা ব্যবস্থা নেব। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেছেন, টাকা পয়সার ভাগাভাগি নিয়ে তৃণমূলের অন্দরে কোন্দল চরম পর্যায়ে পৌঁছেছে। কর্মীদের মধ্যে ন্যূনতম বিশ্বাসযোগ্যতাটুকুও নেই যে তৃণমূল সাংসদ তথা বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতির কথাতেই তা পরিষ্কার। বাঁকুড়ায় ঘাসফুল শিবিরের দীর্ঘদিনের সৈনিক অরূপ চক্রবর্তী তার সাংগঠনিক দক্ষতার উপর আস্থা রেখে 24-এর লোকসভা নির্বাচনে তাকে টিকিট দিয়েছিল তৃণমূল। আস্থা বজায় রেখে জিতেওছেন তিনি। এবার 26-এর বিধানসভা নির্বাচনের আগে বাড়তি দায়িত্ব থাকছে অরূপ চক্রবর্তীর উপর। তার আগে জনসভায় তার এহেন মন্তব্যে দলের অন্দরে সমালোচনা শুরু হয়েছে। কারো কারো আবার মত, দলের শুদ্ধিকরণে জোর দিতেই সংসদের এই বক্তব্য। অন্য রাজ্যের বাসিন্দাদের নাম বাংলার ভোটার লিস্টে তুলছে বিজেপি। সম্প্রতি এহেন অভিযোগ তুলে দলের নেতাকর্মীদের সতর্ক করেছিলেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপিকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বললেন, কেউ ভোটার লিস্টে জল ঢোকালে তার হাঁটুতে জল ঢোকাবে তৃণমূল। নিশানা করলেন সরকারি আধিকারিকদেরও। রবিবার কোচবিহারে একটি সভা করেন বিধায়ক তথা উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সেখানেই একাধিক ইস্যুতে বিরোধী বিজেপিকে নিশানা করেন তিনি। সেখানেই ওঠে ভোটার লিস্টের প্রসঙ্গ। এদিন উদয়ন দাবি করেন, দিল্লিতেও ভোটার তালিকায় কারচুপি করে জিতেছে বিজেপি। বাংলার ক্ষেত্রেও বিজেপির সেই চেষ্টা করার সম্ভাবনা প্রবল। সেই আশঙ্কা করিয়ে আগে ভাগে গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন। তার কথায় বিজেপি বাংলাতেও ভোটার লিস্টে জল ঢোকানোর চেষ্টা করবে, কিন্তু মাথায় রাখবেন যে ভোটার তালিকায় জল ঢোকাবে তার হাঁটুতে জল ঢোকাবে তৃণমূল। এর পাশাপাশি দলের নেতাদের সতর্ক করলেন তিনি। প্রত্যেককে নিজের এলাকার ভোটার লিস্টে নজর রাখার নির্দেশও দেন তিনি। এখানেই শেষ নয়। উদয়ন গুহর দাবি, শুধু বিজেপি না, এই ভোটার লিস্টে কারচুপিতে যোগ রয়েছে এক স্তরের সরকারি আধিকারিকদের। উদয়নের হুঁশিয়ারি, তাদের হাতে নাতে ধরতে পারলে সূর্যের মুখ দেখা বন্ধ করে দেবেন। মন্ত্রীর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে। তীব্র নিন্দা করেছেন বিরোধীরা। এনআরসি নিয়ে ঢেউ অনেকটাই স্তীমিত হয়ে গিয়েছে, তবে ভুয়ো ভোটারদের নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে নতুন করে। এসবের মধ্যে ফের এনআরসি নিয়ে দাবি তুললেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক রাজ্যের নজিরকেও হাজির করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে বেআইনি ভোটার রয়েছে, না হলে সাদরাদের মতো জঙ্গি ভোট দিল কিভাবে। তিনি বলেন, উত্তরাখণ্ডে, গুজরাটে এনআরসি রয়েছে, মহারাষ্ট্র শুরু করেছে, এনডিএ শাসিত রাজ্যে এনআরসির কাজ চলছে। শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গে আমি তো মনে করি সমস্ত দল মিলে এনআরসির দাবি তোলা দরকার। আসুন না সবাই মিলে বলে, উত্তরাখণ্ড করছে, গুজরাট করছে, অন্য স্টেট করছে, মহারাষ্ট্র শুরু করেছে কাজ। আপনাকে আমি জিজ্ঞাসা করি, সাজরাটি ভোট দিল কিভাবে? হরিহর পাড়া থেকে গ্রেপ্তার করেছিল এসটিএফ আসাম। বাংলার পুলিশ নয়, সে দুবার ভোট দিল। বাংলাদেশের জঙ্গি, সে দুবার ভোট দিল কিভাবে? স্বাভাবিকভাবে এই রাজ্যে অবৈধ ভোটার আছে, এখানে নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই। এদিকে ভোটার তালিকায় একের পর এক ভুতুড়ে ভোটারের সন্ধান মিলছে। দক্ষিণবঙ্গের ভোটার তালিকায় দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ভোটারের নাম, স্থানীয় লোকজনও চিনতে পারছেন না, অথচ স্থানীয় ভোটার তালিকায় তাদের নাম রয়েছে। একই ফোন নম্বরের সঙ্গে যুক্ত রয়েছে একাধিক ভোটারের নাম। আচমকাই বেড়ে গিয়েছে ভোটারের সংখ্যা। কিভাবে এত ভোটার এলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি এ নিয়ে স্থানীয় স্তরে ফোন নম্বর যোগাযোগ করা হলে যারা ধরছে তারা কেউ মুর্শিদাবাদের, কেউ শিলিগুড়ির, কেউ বাসিন্দার। এরপরে উঠেছে নানা প্রশ্ন। তবে এর আগেও এনআরসি নিয়ে নানা দাবি তুলেছিলেন বিজেপি নেতৃত্ব। তবে গত বছরের মার্চ মাসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিজেপির খেলা হচ্ছে হিন্দুতে হিন্দুতে ভাগ করে নেওয়া, মুসলিমে মুসলিমে ভাগ করে দেওয়া। বলুন, আফগানিস্তান কি করে এলো? মায়ানমার কেন এলো না? এটা তো ভারতের বর্ডার। যেগুলো ভারতের বর্ডার সেগুলো হলো না, সব কিন্তু রাষ্ট্রহীন হয়ে যাবে। এই ক্যা এনআরসির সঙ্গে যুক্ত, মনে রাখবেন, ইয়ে পলিটিক্যাল খেলা, ইসকো বাদ চালায়েগা এনআরসি বলেছিলেন মমতা। এর আগে সেই সময় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, সিএ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই, কাউকে দেশ থেকে বের করা হবে না।
সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গেলে বারংবার বিএসএফ কে বাধা দিয়েছে বিজেপি। তবে সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজেপি বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠকে নাকি উভয় পক্ষই সীমান্তের 100টি স্থান চিহ্নিত করেছে যেখানে সীমান্ত দেওয়া হবে, এমনই দাবি করা হয়েছে টেলিগ্রাফের রিপোর্টে। এদিকে দুই দেশের যোগাযোগ স্থাপনের জন্য একটি নির্দিষ্ট মাধ্যম স্থির কথার বিষয়ে সহমত হয়েছে। সীমান্তে এর আগে সম্প্রতি মালদার সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তে ছড়িয়েছিল। গত 18 জানুয়ারি মালদায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশিরা চড়াও হয়েছিল বলে অভিযোগ। সেই সময় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখে দিয়েছিল বিএসএফ। সুখদেবপুর বাসীদের অভিযোগ ইউনুস জামানাতেই বাংলাদেশিরা ভারতীয় ভূখণ্ডে এসে লুটপাট চালাতে শুরু করেছে। তেহট্ট এলাকাতেও কৃষি জমিতে লুটপাটের অভিযোগ উঠেছিল বাংলাদেশিদের বিরুদ্ধে। অপরদিকে উত্তর দিনাজপুরে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। এদিকে উত্তরে জলপাইগুড়িতে সীমান্ত প্রতি মতবিরোধ দেখা দিয়েছে বিএসএফ এবং বিজেপির মধ্যে। সীমান্ত দিয়ে নদিয়াতেও উত্তেজনা ছড়িয়েছিল। ভারত বাংলাদেশ সীমান্তে কোদলিয়া নদীর অংশে 5 কিলোমিটার এলাকায় নাকি বিজেপি নিজেদের দখল প্রতিষ্ঠা করেছিল। সম্প্রতি এই 5 কিলোমিটার জমি নিয়ে বিএসএফ এবং বিজেপির মধ্যে দেখা দেয় মতপার্থক্য। উল্লেখ্য, এই কোদলিয়া নদী ভারত থেকে বাংলাদেশ প্রবেশ করে মহেশপুর উপজেলা শ্যামপুর দিয়ে এরপর কিছু দূর হয়ে তা মহেশপুর মাটিলা সীমান্ত দিয়ে আবার ভারতের রানাঘাটে প্রবেশ করে। এখানেই প্রায় 5 কিলোমিটার এলাকা নিয়ে মতপার্থক্য। উল্লেখ্য, পূর্ব পাকিস্তান আমলে 1961 সালের মানচিত্রের বরাত দিয়ে বিজেপি দাবি করে ওই 5 কিলোমিটার এলাকা তাদের। আবার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী 5 কিলোমিটার এলাকা ভারতীয় ভূখণ্ডদের অন্তর্গত।